বন্ধুর সাথে সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে ওকে প্রশ্ন করলাম, আচ্ছা 5জন ফিমেল ডিরেক্টরের নাম বলতো। বন্ধু কিছুক্ষণ আমতা আমতা করে জাস্ট একটা নামই বলল, কিন্তু ওই নামটাও পুরোপুরি বলল না। জাস্ট বলল, আচ্ছা ওয়ান্ডার ওম্যানের ডিরেক্টর মেয়ে না। কিছুক্ষণ চুপচাপ থেকে এরপর বন্ধু নিজেই আমাকে কোশ্চেন করলো, আচ্ছা মেয়ে ডিরেক্টরের নাম দিয়ে কী হবে? একটা ডিরেক্টর ছেলে হোক কি মেয়ে হোক, এখানে সেক্সিজম আনার মানে কি? ডিরেক্টর যদি ভালো হয় তাহলে ছেলে হইলেই কি মেয়ে হইলেই কি, কি আসে যায়? নাও দিস ইজ অ্যান ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এটা নিয়ে যদি একটু বলতে চাই, হলিউডের অলমোস্ট 90% ডিরেক্টর আর রাইটাররাই কিন্তু মেল। এখানে সমস্যাটা হলো আমরা সব কিছুই কিন্তু ছেলেদের লেন্স দিয়ে দেখছি, ছেলেদের হাতের লেখা ম্যাটেরিয়াল দিয়ে মেয়েদের জানছি। আর ছেলেরা মেয়েদের সম্পর্কে কতটুকু জানে এটা তো সেই প্রাগৈতিহাসিক যুগ থেকেই একটা জোকসের টপিক। তাহলে এই সিনেমাগুলো কি আদৌ মেয়েদের পার্সপেক্টিভটা ভালোভাবে আমাদের সামনে তুলে ধরতে পারে? এই কারণেই বেশিরভাগ হলিউড সিনেমাতেই নায়িকারা জাস্ট নায়কদের একটা সাপোর্ট সিস্টেম হিসেবে থাকে, না হলে সাবপ্লট হিসেবে থাকে, নাইলে নায়কের জন্য একটা প্রাইজ অথবা রিওয়ার্ড অথবা গিফট হিসেবে থাকে। আসলে হলিউডের ডিরেক্টর আর রাইটাররা সেই যুগ যুগ ধরে মেয়েদেরকে এমনভাবে প্রেজেন্ট করছে যে বেকডেল নামের একজন কার্টুনিস্ট তার কমিক্সে একবার পুরো জিনিসটাকে স্যাটারাইজ করছিলেন। স্টোরিটা এমন, ওই কমিক্সের একটা ফিমেল ক্যারেক্টার আরেকটা ফিমেল ক্যারেক্টারকে বলে যে সে শুধু ওই সব সিনেমাগুলোই দেখে যেই সিনেমাগুলা এই 3টা পয়েন্ট টিক করে। পয়েন্টগুলো হচ্ছে, সিনেমায় অ্যাটলিস্ট 2টা ফিমেল ক্যারেক্টার আছে, একটা সিনে তারা নিজেরা নিজেদের মধ্যে কথা বলে, থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, তারা ছেলেদের বাদ দিয়ে অন্য কোনো টপিক নিয়ে কথা বলে। মানে এই পুরো ব্যাপারটা এতই মিম ম্যাটেরিয়াল যে এটা ক্রিটিকদের চোখে পড়ে যায়, আর ওই কার্টুনিস্টের নাম অনুসারে এটার নাম হয়ে যায় বেকডেল টেস্ট। যখন কোনো সিনেমা এই 3টা টিকমার্ক চেক করে তখন বলা যায় যে সিনেমাটা বেকডেল টেস্ট পাস করছে। আনফর্চুনেটলি হলিউডের প্রায় 45% সিনেমাই বেকডেল টেস্টে ফেল করে। সো বুঝতেই পারছেন মেয়েদের অনেক ইনসাইড জোক থাকবে, ট্রাবল থাকবে, স্ট্রাগল থাকবে, যেগুলো অথেন্টিকভাবে দর্শকের সামনে তুলে ধরাটা মেইল ফিল্ম মেকারদের জন্য স্ট্যাটিস্টিক্যালি কখনোই সম্ভব হবে না। মাইনরিটির গল্প তুলে ধরতে গেলে মাইনরিটিকেই ক্যামেরার পিছনে দাঁড়াইতে হবে, মাইনরিটিকেই কিন্তু সেই গল্প লিখতে হবে। উদাহরণ হিসেবে জর্ডান পিলকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিই। পিল খুবই ভালো একজন অ্যাক্টর অ্যান্ড ফিল্ম মেকার। উনি বেসিক্যালি কমেডি করেন, আর এখন পর্যন্ত গেট আউট আর আস নামে 2টা সিনেমা বানিয়েছেন। 2টা সিনেমাই আমেরিকাতে ব্ল্যাকরা কীভাবে অপ্রেসড হয় অথবা ঝামেলার মুখে পড়ে তার খুবই জাস্ট ড্রামাটাইজড ভার্সন। এখন ছবিতে যেহেতু দেখতেই পাচ্ছেন উনি নিজেও ব্ল্যাক, দুটো মুভি নিশ্চয়ই তার খুবই পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বানানো এবং লেখা। উনি কিন্তু দুটো মুভি ডিরেক্ট করেছেন এবং নিজেই লিখছেন, যে কারণে মুভি 2টা খুবই অথেন্টিক এবং 2টা মুভি সেই সব মুভির ক্যাটাগরিতে পড়ে যেগুলো দেখার পর কোনো না কোনোভাবে আমাদের লাইফে বড়সড় একটা ইম্প্যাক্ট পড়ে। আর আপনি যদি একটু ক্লোজলি খেয়াল করেন তাহলে দেখবেন তার বানানো 2টা মুভির নামে কিন্তু খুব সার্টেল একটা কমেন্টারি আছে। এনিওয়ে, তো আজকের ভিডিও টপিকটা পুরোপুরি জর্ডান পিলের আস মুভিটা নিয়ে, এবং আমি এটাই আপনাদের বলবো কেন প্রত্যেক বাংলাদেশির এই মুভিটা দেখা উচিত। কিন্তু এর আগে বড়সড় সংবিধিবদ্ধ সতর্কীকরণ, আমি এখন আস মুভির পুরো প্লটটা, পুরো স্টোরিটা শর্টকাটে আপনাকে বলে ফেলবো। সো স্পয়লার অ্যালার্ট। বাই দ্য ওয়ে, আমি অনেকবার ভাবছি যে এই ভিডিওতে আমি স্পয়লার অ্যালার্ট দিব নাকি। আমার নিজের স্পয়লারে কোনো সমস্যা নেই এবং এটা শুধু আমার পার্সোনাল অপিনিয়ন এমন কিন্তু না। সায়েন্টিস্টরা রিসার্চ করে বের করছেন যে আমরা সবাই স্পয়লার জিনিসটাকে যেভাবে একটা ট্যাবুর আকারে নিয়ে গেছি, স্পয়লার ইজ নাথিং লাইক দ্যাট। আমি খুবই সুন স্পয়লার নিয়ে ইন ডিটেলস একটা ভিডিও বানাবো, কিন্তু এখনও যেহেতু ভিডিওটা বানাইনি, এই ওয়ার্নিংটা না দিলে শিওর আমাকে অনেক গালি খাইতে হবে। সো ইয়েস, স্পয়লার অ্যালার্ট। মুভির শুরুতে টাইটেল কার্ডে রহস্যময় কিছু লেখা দেখা যায় যে পুরো আমেরিকা জুড়ে মাটির নিচে অনেকগুলো টানেল আছে যেগুলোর আদৌ কোনো পারপাস নাই। বিশেষ করে পারপাস নাই এই লেখাটার উপর একটু বেশিক্ষণই ফোকাস থাকে, স্বাভাবিকভাবেই একটা সন্দেহ তৈরি হয় যে পারপাস আছে কি নাই। এরপর মেইন মুভি শুরু হয়, দেখা যায় একটা বাচ্চা মেয়ে মেলায় বাবা মার সাথে ঘুরতে গেছে। এরপর বাচ্চারা যেসব আজাইরা কাজ করে আর কি, নিজে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছে। কিছুক্ষণ পর খুবই স্পুকি একটা ফান হাউস মেয়েটার চোখে পড়ে। তারপর হরর মুভির ক্যারেক্টাররা নর্মালি যা করে আর কি, যেসব জায়গায় আমি আপনি জীবনে ঢুকবও না, কি পাই বাড়াবো না, তাদের তো সেসব জায়গায় যাওয়াই লাগবে। সো মেয়েটাও ঢোকে। এরপর মেয়েটা খুবই ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স ফেস করে। ঠিক ওরই মতো দেখতে আরেকটা মেয়েকে ও ওইখানে দেখে। ওই ফান হাউসে ঠিক কী হয় ওই রাতে তা ইন ডিটেলস তখন দেখানো হয় না, কিন্তু মেয়েটা প্রচণ্ড ট্রমাটাইজড হয়। ওই বয়সে এই মেয়েটাকে থেরাপি নিতে হয়।
ফাস্ট ফরওয়ার্ড টু প্রেজেন্ট ডে, মেয়েটা এখন ম্যারিড, ওর 2টা বাচ্চাও আছে, ফ্যামিলি সহ একটা উইকেন্ডে ওর ছোটোবেলার বাসায় ওরা ঘুরতে আসে। শুরু থেকে বোঝা যায় যে মেয়েটা আসলে এখানে খুব একটা কমফোর্টেবল না, ও ছোটোবেলার স্মৃতিগুলো এখনও ওকে হন্ট করে বেড়ায়। ওর মনে হয় ছোটোবেলায় যে মেয়েটাকে ওই রাতে ফান হাউসে দেখছিল সেই মেয়েটা ওকে এখনও খুঁজে বেড়াচ্ছে অ্যাটাক করার জন্যে। আর যেহেতু এটা একটা হরর মুভি, ইট বিকামস ট্রু। মুভির এই স্টেজে যেটা হয় সেটা জর্ডান পিল এত সুন্দরভাবে বানাইছেন, আমি নিজেই দেখে একটু প্যারা খেয়ে গেছি। এক রাতে এক্স্যাক্টলি ওদের মতোই দেখতে, ওদের ফ্যামিলির হুবহু একটা এভিল কপি ওদের অ্যাটাক করে। চেহারায় কোনো পার্থক্য নাই, বাট গলা খুবই ভয়ঙ্কর। আর এই অ্যাটাকারদের ব্যবহার একদমই সাইকোদের মতো, এবং ওরা কোনো টাকা পয়সা চায় না, আবার একদম জানেও মেরে ফেলতে চায় না। যখন জিজ্ঞেস করা হয় যেটা কোনোই মেক সেন্স করে না। এরপর অবশ্য অনেকক্ষণ ধরে স্টোরি ওয়াইজ মুভিতে তেমন কিছুই হয় না। এই সাইকোগুলো আমাদের নায়িকার ফ্যামিলিকে খুবই প্যারা দেয়, বাট জর্ডান পিলের ফিল্ম মেকিং স্কিলের জন্যই আপনি স্ক্রিনে হুকড হয়ে থাকতে বাধ্য হবেন। একসময় নায়িকার ফ্যামিলি অবশ্য ওদের হাত থেকে পালাতে পারে, তারপর ওদের একটা ফ্রেন্ডের বাসায় হেল্প চাইতে যায়, বাট এরপরই স্টোরির নেক্সট ধাক্কা, ওই ফ্যামিলিটাকে আবার ঠিক ওদের মতো দেখতে একদল সাইকো এসে খুন করে যায়। টিভি নিউজে দেখা যায় পুরো আমেরিকা জুড়ে এই ঘটনাটা ঘটছে। এই মানুষগুলো কোথা থেকে আসছে কেউ জানে না, ওরা কি চায় কেউ জানে না। আপনার কাছে সেটআপটা কেমন লাগছে আমি জানি না, বাট আমার কাছে তো স্টোরিটা খুবই ভালো লাগছে। আই মিন এরকম কিছু আমি এর আগে সেভাবে দেখি নাই। জম্বি মুভি তো অনেক আছে, হাজার হাজার জম্বি অ্যাটাক করছে, এটা তো এখন এতই ক্লিশে হয়ে গেছে যে দেখে তেমন কোনোই কিক পাওয়া যায় না। কিন্তু আমার মতোই দেখতে পাগল সাইকো একটা মানুষ আমার বাসায় এসে আমার পুরো ফ্যামিলিকে অ্যাটাক করছে, আর পুরো ঘটনা মানে এই ঘটনাটা পুরো বাংলাদেশেই হচ্ছে, এটা তো চিন্তা করলেই আমার লোম দাঁড়ায় যায় টু বি অনেস্ট। ফাইনালি নায়িকার সাথে তার এভিল ডপলগ্যাঙ্গারের একটা শোডাউন হয়, তখন সাইকো ডপলগ্যাঙ্গার আমাদের দর্শকদের জন্য পুরো মুভিটা একটু এক্সপ্লেইন করে যে তারা কোত্থেকে আসছে। ওই যে মুভি শুরুতেই আমেরিকার নিচে যে টানেলের কথা বলা হয়েছিল, এরা সবাই আসলে ওই টানেলেই থাকতো এতদিন। ওরা অ্যাকচুয়ালি মাটির উপরে যারা থাকে তাদেরই ক্লোন, আর এই ক্লোনিংয়ের পুরো ব্যাপারটা হ্যান্ডেল করছে আমেরিকান গভর্নমেন্ট। ওদের প্ল্যান ছিল বাই এনি মিনস যদি এই ক্লোনদের কন্ট্রোল করে মাটির উপরের আমেরিকানদেরও কন্ট্রোল করা যায়, টিপিক্যাল আমেরিকান গভর্নমেন্ট। আর ওরা বোধহয় একটু বেশি স্বপ্ন দেখে ফেলছিল, এটাকে বাস্তবে রূপান্তর করতে পারেনি। এরপর হাজারো গভর্নমেন্ট প্রজেক্টের মতো এটারও কোনো আশা গভর্নমেন্ট দেখে নাই, সো প্রজেক্টটা ওরা থ্রু আউট করে দিছে। এরপর থেকে এই ক্লোনরা এক প্রকার খুবই মানবত জীবনযাপন করতেছিল। ওরা জাস্ট মাটির নিচে বেসমেন্টেই বছরের পর বছর ছিল, খাবারের জন্য ছিল জাস্ট জ্যান্ত খরগোশ। মানে একটা সময় এই ক্লোনগুলো সবাই পাগলই হয়ে গেছিল। সো এখান থেকে বাঁচতে নায়িকার এই ডপলগ্যাঙ্গার সিদ্ধান্ত নেয় যে ভাই অনেক অত্যাচার হয়েছে, এবার বিপ্লব হবে। সো যেই কথা সেই কাজ, অনেক প্ল্যানিং করে ওরা এই কুটা অ্যারেঞ্জ করছে, আর ওদের টার্গেটই হচ্ছে ওদের উপর এতদিন যেই জুলুম হয়েছে তারা এখন এটার প্রতিশোধ নেবে। যাক, আমরা দর্শকরা মুভির আসল রহস্য বুঝে গেছি, সো এখন আর তো এই মহিলারা তো বক বক করে লাভ নাই। সো বক বক শেষ করে নায়িকা ভার্সেস ডপলগ্যাঙ্গারের একটা শোডাউন হয়। নায়িকা যতই ভিলেনকে অ্যাটাক করতে চায়, ভিলেন তেমন কোনো এফোর্ট ছাড়াই অ্যাটাকগুলো ডজ করে, একটু দেখাইতে যে সে কতটা স্কিল্ড, বাট বেশিক্ষণই ভক্কর চক্কর চলতে পারে না। বেশি ভাব নিতে গিয়ে একটা সময় সে একটু ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়, আর নায়িকা ইন দ্য মিন টাইম ওকে মেরে ফেলে। তো মুভিটা প্রায় শেষের দিকে, আমরা খুবই সুন্দর একটা মুভি দেখলাম, খুব জোস একটা হরর কনসেপ্ট দেখলাম, সাথে একটা মাইনরিটি যখন অত্যাচারিত হয় তাদের সাথে এমপ্যাথেটিক একটা মুভিও দেখলাম। কিন্তু মুভির আসল টুইস্ট আসলে একদম শেষে। আমি আসলে টুইস্ট ওয়ার্ডটা বলে মুভির প্রতি ইনজাস্টিস করব না, এটা আসলে কোনো চিপ ট্রিক অথবা টুইস্ট না, জাস্ট খুবই ইফেক্টিভ একটা স্টোরি টেলিং স্টাইল। লাস্টে দেখানো হয় আমরা এতক্ষণ নায়িকা বলে যাকে দেখছি সে অ্যাকচুয়ালি আন্ডারগ্রাউন্ডে থাকা একটা ক্লোন। বহু বছর আগে ওই রাতে এই ক্লোনটা মাটির উপরে থাকা মেয়েটার সাথে নিজেকে সুইচ করে ফেলে। ছোটোবেলায় সে যেসব ট্রমার মধ্যে দিয়ে যায়, থেরাপির মধ্যে দিয়ে যায়, সেগুলো অ্যাকচুয়ালি মাটির উপরে দুনিয়ার সাথে তার মানায় নেওয়ার একটা প্রসেস ছিল। আর সবসময় সে যে ভয় থাকতো যে ও ডপলগ্যাঙ্গার এসে ওকে অ্যাটাক করবে, ভয়টা তো খুবই ভ্যালিড, কারণ ও তো ওই মেয়েটার সাথে খুবই বড় একটা ইনজাস্টিস করছে। অন্যদিকে এই মেয়েটার কথা একটু চিন্তা করেন। এই মেয়েটা তার ছোটোবেলার প্রথম 10-12টা বছর একজন সাধারণ মানুষের জীবন লিড করছে, বাবা মার আদর পাইছে, ভালোবাসা পাইছে, হেলদি ফুড খাইতে পারছে, পড়াশোনা করতে পারছে। তো এই সব সুবিধা ভোগ করা একটা মানুষকে যখন আন্ডারগ্রাউন্ডে বাকি ক্লোনদের সাথে ফেলে দেওয়া হয়েছে, তখন কিন্তু লাইফটা রীতিমতো হেল হয়ে গেছে। আর ও যেহেতু এই দুই দুনিয়ার পার্থক্য বোঝে, কন্ট্রাস্টটা বোঝে, কেবল ওই এই ক্লোনদের ইউনাইট করতে পারছে, একটা বিপ্লব ঘটাইতে পারছে।
এই ক্লোনিং প্রজেক্টটা কিন্তু অনেক আগের, কিন্তু যতক্ষণ না পর্যন্ত একজন মেজরিটিকে মাইনরিটির সাথে এক করে ফেলা না হয়েছে, মেজরিটি কিন্তু মাইনরিটির কষ্টটা ফিল করতে পারে নাই, আর মাইনরিটিও বুঝতে পারে নাই যে সে এতদিন কি মিস করতেছিল। যাক, এই কারণে এই মুভিটা আসলে বিভিন্নভাবে আমার চিন্তাভাবনা বদলে দিছে, আর আই গেস আপনিও খুবই এনজয় করবেন মুভিটা। একটা প্রিচি মেসেজ ভর্তি মুভি হিসেবে না, জাস্ট প্লেন এন্টারটেইনিং হরর মুভি হিসেবেও এটা জাস্ট এ গ্রেডের। সো থ্যাংক ইউ সো মাচ। আর আশা করি বুঝতে পারছেন যে কেন প্রত্যেক বাংলাদেশির এই মুভিটা দেখা উচিত।